ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। এই লকডাউনের পরিস্থিতিতে নিশ্চয়ই বোরিং ফিল করছে সবাই। পুরো দেশের অবস্থা একই, আমরাও ঘরবন্দি, তোমরাও ঘরবন্দি। যাই হোক, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এর কোড হচ্ছে 21-25-03। আমি তোমাদের যে সাবজেক্টের ক্লাসটা নিব আজকে সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে টাইম ভ্যালু অফ মানি। তাহলে টাইম ভ্যালু অফ মানি বলতে কি বোঝা যায়? আমরা টাইম ভ্যালু অফ মানি থেকে বুঝতে পারছি টাইম ভ্যালু অফ মানি মানে হচ্ছে অর্থের সময় মূল্য। আমরা কোনো জায়গাতে বিনিয়োগ করব, সেই বিনিয়োগটা করতে গেলে সেখান থেকে কী ধরনের প্রফিট পাবো, প্রফিট ফেরত আসতে কতটুকু সময় লাগবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে জানবো। তাহলে প্রথমে আমরা আজকে জানি যে টাইম ভ্যালু অফ মানিটা কী জিনিস। সময়ের বিবর্তনে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে সেটাকেই বলা হয় টাইম ভ্যালু অফ মানি। আমি কোনো জায়গায় ইনভেস্ট করলাম, বা আমার কাছে কেউ টাকা পাবে, বা আমি কারো কাছে টাকা পাবো। দেখা যাচ্ছে আমি কোনো পার্টির কাছে 50,000 টাকা পাবো, সে আমাকে অফার করলো যে আপনি যদি এখন টাকাটা নেন আমি আপনার টাকা ফেরত দিব। কিন্তু যদি আমি 5 বছর পরে নিই, সে আমাকে অফার করলো যে 50,000 টাকার জায়গাতে 1 লাখ টাকা দিবে, বা আরও বেশি দিবে, 1.5 লাখ টাকা। তখন আমাকে চিন্তা করতে হবে যে কোন টাকাটা আমার কাছে বেশি উপযোগী। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভবিষ্যৎ কিন্তু সবসময় অনিশ্চিত। সে ভবিষ্যতে দিবে বলে নাও দিতে পারে, কিন্তু আমি যে টাকাটা এখন পাবো সেটা নিয়ে নিলাম। এটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এখানে বেশ কিছু অঙ্ক আছে, পর্যায়ক্রমে সেই অঙ্কগুলো করা হবে। এই টাইম ভ্যালু অফ মানির মধ্যে, অর্থাৎ অর্থের সময় মূল্যের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমরা কেন অর্থের সময় মূল্যটা করব, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি করব, প্রথমে সেই আলোচনাটা করব, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ সময় মূল্য বিবেচনার ক্ষেত্রে কতগুলো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কি, কেন আমরা করব? যেমন সম্পদের যথার্থ ও সঠিক মূল্য নির্ধারণ করা। আমি একটা সম্পদ ক্রয় করব বা বিক্রয় করব, সেই সম্পদের মূল্যটা নির্ধারণ করতে হবে। সেই মূল্য যদি সঠিকভাবে নির্ধারণ করা না হয়, তাহলে ক্রয় বা বিক্রয় কোনোটাই ঠিক মতো হবে না। সুতরাং প্রথম কাজ হবে কি, যে সময় অর্থের সময় মূল্যটা নির্ধারণ করা, বা প্রোডাক্টের মূল্যটাও নির্ধারণ করা, ঠিক আছে? সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই টাইম ভ্যালুটাকে কাজে লাগাবো। এছাড়া আরও আছে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে নগদ প্রবাহের সঠিক মূল্যায়ন নির্ধারণ করা। আমি একটা প্রকল্প নির্বাচন করব, কত বছর পর থেকে, কত সময় পর থেকে ওই উক্ত প্রকল্প থেকে আমার কাছে টাকা আসতে শুরু করবে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো হবে। এই সমস্ত ক্ষেত্রেও টাইম ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে কোনো প্রকল্পে বিনিয়োগ করলাম, আসার কথা ছিল 1 বছর পর থেকে বা 3 বছর পর থেকে, দেখা যাচ্ছে 10 বছর পরেও সেই টাকাটা আমার কাঙ্ক্ষিত প্রফিটটা ফেরত আসছে না। তাহলে কি সেই প্রকল্প লাভজনক প্রকল্প না? সেই প্রকল্প বিনিয়োগ করলে কি হবে? ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এই সমস্ত ক্ষেত্রে উক্ত প্রকল্প নির্বাচন করব না। টাইম ভ্যালু অফ মানি এই সমস্ত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। মূলধন বাজেটিংয়ে টাইম ভ্যালু অফ মানিটা অনেক সহায়তা করে। মূলধন বাজেটিং একটা চ্যাপ্টার, তো মূলধন বাজেটিং যখন আমরা করতে যাব তখন এই টাইম ভ্যালু অফ মানিটা যদি ঠিকমতো জানা থাকে, তাহলে এই মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং আমাদের অনেক সহায়তা করবে এই টাইম ভ্যালু অফ মানিটা। আচ্ছা, এরপরে কি থাকতে পারে, আরও বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো কি, ভবিষ্যৎ প্রাপ্য বা প্রদেয় অর্থকে বর্তমান মূল্যের সাথে তুলনা করা। আমি পূর্বে একটু বলেছি, আবার বলছি, ভবিষ্যতে আমি একটা সার্টেন অ্যামাউন্ট পাবো, আর বর্তমানে একটা পাবো, সেটা কখনোই এক না। বর্তমানে যেটা পেয়ে গেলাম সেটা তো পেয়েই গেলাম, কিন্তু ভবিষ্যতে যেটা পাবো সেটা সম্পূর্ণই অনিশ্চিত। এই জন্য কি বর্তমানের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, মূলধন ব্যবস্থাপনাকে গ্রহণযোগ্য করে তোলা। যারা বিভিন্ন ফার্ম, প্রতিষ্ঠান, কারবার পরিচালনা করে, সেই সমস্ত পরিচালনা পর্ষদকে কি করে, এই টাইম ভ্যালু অফ মানি যদি ভালো জানা থাকে তাহলে সেটা করতে সুবিধা হয়, ম্যানেজমেন্টের অনেক সুবিধা হয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে। কখন কোন মেশিন নষ্ট হলো সেটা নিয়ে আসা, প্রতিস্থাপন করা, ঠিক আছে? একটা ফ্যাক্টরিতে শ্রমিকরা থাকলে তাদের কিভাবে স্যালারি দেওয়া হবে, কত পার্সেন্ট দেওয়া হবে, প্রফিটের অংশ দেওয়া হবে কিনা, বিভিন্ন বিষয়ে
টাইম ভ্যালু অফ মানিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা করে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে। এরপরে কি হবে, অ্যাসেট প্রতিস্থাপনের ক্ষেত্রে অনেক সাহায্য করে, সুবিধা দেয়। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে যে একটা মেশিন হুট করে নষ্ট হয়ে গেল, এখন মেশিনটা নিয়ে আসলে প্রফিটে যদি প্রোডাকশনে যায়, প্রোডাকশনের ক্ষেত্রে সেটা কতদিন পর থেকে প্রোডাকশন হবে, তারপরে সেটা নিয়ে আসার মতো ক্যাপাসিটি আছে কিনা, কোথায় থেকে টাকা ধার করা হবে, এই বিভিন্ন বিষয়গুলো আমাদের সিদ্ধান্ত নিতে, মেশিনটা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করতে এই টাইম ভ্যালু অফ মানিটাও আমাদেরকে কি করবে, হেল্প করবে। আচ্ছা, এছাড়া কি লাভজনক বিনিয়োগ প্রকল্প বাছাই করা, কয়েকটা প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্প থেকে কোনটা লাভজনক প্রকল্প বুঝবো কিভাবে? বুঝতে হলে দেখতে হবে একটা এ প্রকল্প আছে, একটা বি প্রকল্প আছে। দেখা যাচ্ছে এ প্রকল্পে বিনিয়োগ করতে লাগছে 5 কোটি টাকা, বি প্রকল্পে বিনিয়োগ করতে লাগছে 10 কোটি টাকা। কিন্তু এ প্রকল্পে বিনিয়োগ করলে আমি 6 মাস পর থেকে বা 1 বছর পর থেকে আমার ক্যাশ ইনফ্লো শুরু হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে প্রতি বছরে সেখানে 50 লাখ টাকা করে ক্যাশ ইনফ্লো হচ্ছে। কিন্তু যেটাতে আমি বেশি বিনিয়োগ করছি, ঠিক আছে, 10 লাখ, 10 লক্ষ বা 20 লক্ষ টাকা, সেটাতে দেখা যাচ্ছে যে আরো সময় বেশি লাগছে, 15 বছর পর থেকে ক্যাশ ইনফ্লো হচ্ছে, বা আরো আগে থেকে হতে পারে। এটা জানবো কিভাবে? এটা জানবো আমরা টাইম ভ্যালু অফ মানি থেকে। এই ধরনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, ম্যাক্সিমাম টেলিকমিউনিকেশনের ব্যবসাগুলো, যেমন গ্রামীণ ফোন আছে, এয়ারটেল আছে, বাংলা লিঙ্ক আছে, এই সমস্ত ব্যবসা কি করে, সুদূর প্রসারী। এরা বিনিয়োগ করার পর থেকে প্রফিট আসতে শুরু করে না, অল্প কিছুদিন হলো বাংলা লিঙ্ক প্রফিট করছে, জিপি অনেক আগে থেকেই প্রফিট করছে। তাহলে প্রথমে কি করতে, ইনভেস্ট করতে হয়, অনেক টাওয়ার বানাতে হয়, ঠিক আছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর থেকে সুদূর প্রসারী বিনিয়োগ, দেখা যাচ্ছে যে 10 বছর বা 15 বছর পর থেকে এদের প্রফিট আসা শুরু করে। এই ধরনের অনেক প্রকল্প নির্ণয়ের ক্ষেত্রে এই টাইম ভ্যালু অফ মানিটা আমাদেরকে কি করবে, টাইম ভ্যালু অফ মানির অনেক অঙ্ক আছে, পরবর্তী পর্যায়ে আমরা কি করব, অনেক অঙ্কগুলো করব, করে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। ঠিক আছে, তো এই গেল হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, এখন আমরা জানবো কি, অর্থের সময় মূল্য নির্ধারণের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমরা প্রথমে জানলাম উদ্দেশ্য, এখন জানবো এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। সময় বিবর্তনের সাথে সাথে কি হয়, মূল্যের তারতম্য ঘটে। এই মূল্যের তারতম্য ঘটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। যে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই টাইম ভ্যালু অফ মানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বের ভিতরে বেশ কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো পর্যায়ক্রমে এখন আলোচনা করব। তার ভিতরে প্রথম পয়েন্ট যদি বলতে যাই, এভাবে বলতে পারি, নগদ প্রবাহ তুলনা করা। ঠিক আছে, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোথায় বিনিয়োগ করলে ক্যাশ ইনফ্লোটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, যেমন এই একটা প্রতিষ্ঠান, বি একটা প্রতিষ্ঠান, আগেও বলেছি একই। ঠিক আছে, উদ্দেশ্যের মতোই গুরুত্ব। সেখানে কি হচ্ছে, ক্যাশ ইনফ্লোটা কার বেশি, এ কোম্পানির বেশি না বি কোম্পানির বেশি, সেগুলো আমরা এই টাইম ভ্যালু অফ মানি থেকে জানতে পারবো। বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, কোন ফাইন্যান্সিং কোম্পানির কাছ থেকে টাকা নেব, কে বেশি কম ইন্টারেস্টে আমাদের টাকা দিবে। ঠিক আছে, অনেক সময় নিয়ে আমাদেরকে টাকাটা রিটার্ন নিতে চাইবে। দেখা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে সুদের হার কম থাকবে কিন্তু টাকাটা ওদের তাড়াতাড়ি ফেরত দিতে হবে, কিছু প্রতিষ্ঠান থাকবে সুদের হার বেশি থাকবে কিন্তু দেখা যাচ্ছে 10 বছর বা 20 বছরে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে সেই ধরনের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে এই টাইম ভ্যালু অফ মানিটা আমাদের অনেক সাহায্য করবে। এরপর থাকতে পারে প্রান্তিক অগ্রাধিকার দেয়া, নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার দেয়া। আমি নগদ পাবো, সেই নগদটা এখন নিব, না ভবিষ্যতে পাবো সেই ভবিষ্যৎটা নিব। ভবিষ্যতে কোন প্রাপ্তি বেশি গুরুত্ব, না বর্তমান প্রাপ্তিটা বেশি গুরুত্ব, সেটা আমরা জানতে পারবো এই টাইম ভ্যালু মানি থেকে। ভবিষ্যৎ সম্পূর্ণ ঝুঁকি এবং অনিশ্চিত, আমি আগেই বলেছি। তবে সেই জন্য কোনো প্রতিষ্ঠান ভবিষ্যৎ অর্থের চেয়ে বর্তমান প্রাপ্তিকে অধিক গুরুত্ব দিবে, সেক্ষেত্রে আমরা এই টাইম ভ্যালু অফ মানিটা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া আছে কি, মূলধন বাজেটিং এর ক্ষেত্রে, মূলধন বাজেটিং নির্ধারণের ক্ষেত্রে আমরা এই টাইম ভ্যালু অফ মানি থেকে অনেক কিছু জানতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো। সেক্ষেত্রে এই টাইম ভ্যালু অফ মানিটা আমাদের অনেক সাহায্য করবে। ঝুঁকির পরিমাণ নির্ণয় করা, লাভজনক কয়েকটা প্রকল্প থেকে
কোন প্রকল্পে বেশি ঝুঁকি সেটা আমরা জানতে পারবো কিভাবে? এই টাইম ভ্যালু অফ মানির মাধ্যমেই জানতে পারবো। কয়েকটা প্রকল্প থাকতে পারে, কিছু প্রকল্পের ঝুঁকি বেশি, কিছু প্রকল্পের ঝুঁকি কম, কিছু প্রকল্পে পেব্যাক পিরিয়ড বেশি লাগবে, সময়টা বেশি লাগবে, অর্থাৎ টাকা রিটার্ন আসার সময় বেশি লাগবে, কিছু প্রকল্পে সময় কম লাগবে। ঠিক আছে, প্রকল্পটা কতদিন থাকবে, এই সমস্ত কিছু আমরা জানতে পারবো এই টাইম ভ্যালু অফ মানি থেকে। সম্পত্তি, শেয়ার ও ঋণপত্রের মূল্যায়ন। আমি কোনো সম্পদ কিনলাম, কোনো শেয়ার কিনলাম, কোনো ঋণপত্র কিনলাম, সেই সম্পদ, শেয়ারপত্র এবং ঋণপত্রের মূল্যায়ন করতেও টাইম ভ্যালু অফ মানিরা খুবই গুরুত্ব রাখে, খুবই গুরুত্ব বহন করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি? ফার্মের ভ্যালু নির্ধারণ। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের তুলনা করতে, আমি যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের তুলনা করব, আমার প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের তুলনা করতে পারি, বা অন্য একটা লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি, বা অফার আসতে পারে। তো সেই প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণে, ভ্যালু নির্ধারণে এই টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্ব রাখে। মূলধনের খরচ নির্ধারণে, বিভিন্ন ধরনের কিস্তির পরিমাণ নির্ধারণে, অনেক কিছু বিষয় এই সমস্ত টাইম ভ্যালু অফ মানিটা অনেক গুরুত্ব রাখে। তাহলে আমরা জানলাম কি? এ পর্যন্ত আমরা জানলাম অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়, অর্থের সময় মূল্যের গুরুত্ব। আচ্ছা, এখন আমরা জানবো অর্থের সময় মূল্যের কিছু সুবিধা এবং অসুবিধা। প্রতিটা বিষয়ের, প্রতিটা প্রতিষ্ঠানের, প্রতিটা জিনিসেরই কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে। এই টাইম ভ্যালু অফ মানিরও কিছু অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। শুধু যে সুবিধা আছে তা না, আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো জিনিসেরই সুবিধাও পাই, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এটারও কিছু ভালো দিক আছে, সুবিধা আছে। টাইম ভ্যালু অফ মানির কিছু খারাপ দিকও আছে, কিছু অসুবিধাও আছে। তাহলে দেখে নিই আমরা সুবিধাগুলো কি কি। আচ্ছা, দীর্ঘমেয়াদী সিকিউরিটি ফেরত, মূল্য নির্ধারণ ও মূল্যায়ন, এটা একটা সুবিধা। প্রতিষ্ঠানের অগ্রাধিকার শেয়ার ও ঋণপত্র যেগুলো নির্দিষ্ট মেয়াদের পর ফেরত দেওয়া হয়, তার মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা সুবিধা আছে। এই সমস্ত সুবিধাগুলো আমরা পেয়েছি। এরপর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। টাইম ভ্যালু অফ মানি লং টার্মের যে প্রজেক্টগুলো আছে, যে সমস্ত বিনিয়োগগুলো আছে, সেই সমস্ত বিনিয়োগে আমরা সিদ্ধান্ত নিতে আমরা সুফল পাই। এই টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে সহজে সিদ্ধান্ত নিতে পারি এবং লাভজনক প্রকল্প বাছাই করতে পারি, এবং তাতে কি হয়? প্রতিষ্ঠানের প্রফিট হয়, লাভ হয়, ঝুঁকি কম থাকে। ভবিষ্যৎ আয় ব্যয়ের প্রকৃতি পরিমাণ নির্ণয় করা। ভবিষ্যতে কি আয় হবে বা ভবিষ্যতে কি ব্যয় হবে, এর প্রকৃত পরিমাপটা আমরা এই টাইম ভ্যালু অফ মানির মাধ্যম দিয়ে জানতে পারবো। আমরা জানি আজকের 1 টাকা ও আগামী দিনের 1 টাকা, এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আজকের 1 টাকা, আজ থেকে 10 বছরের 1 টাকা, এটার মূল্য কি সমান হবে? কখনোই না। আজকের যে 1 টাকা, সেটার মূল্য বেশি। ভবিষ্যতে আমি সে আজকের 1 টাকা দিয়ে যদি আমি 1 কেজি চাউল কিনতে পারি বা 1 কেজি ডাউল কিনতে পারি, ভবিষ্যতে অবশ্যই পারবো না। 1 টাকা দিয়ে দেখা যাচ্ছে কি হবে, আধা সের চাউল কিনতে পারবো বা ডাউল কিনতে পারবো, বা যে কোনো জিনিস যাই কিনি না কেন, মাংস কিনি বা অন্যান্য আইটেম যে কোনো কিনি, সেগুলো কি কিনতে পারবো না। সুতরাং আজকের 1 টাকার মূল্যই অনেক বেশি। যুক্তিসঙ্গত কারণে ভবিষ্যতের আয়ের প্রকৃত মূল্য নিরূপণের জন্য অর্থের সময় মূল্যের ভিত্তিতে হিসাব করা হয়। অর্থের সময় মূল্য না থাকলে প্রকৃত আয় ও ব্যয় নিরূপণ করা খুবই কষ্টসাধ্য। অ্যাকচুয়াল যে কস্ট, সেটা আমরা জানতে পারবো না। সুতরাং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের ভুল হয়ে যাবে। দেখা যাচ্ছে যে যেই প্রকল্পে বিনিয়োগ করবা, যা যেই জিনিসটা আমি কিনতে চাচ্ছি, একটা মেশিন কিনতে চাচ্ছি, তার মূল্য নির্ধারণটা সঠিক নাই, ভুল আছে, তার প্রকৃত মূল্যটা আমার জানা নাই। সেক্ষেত্রে আমি যদি সিদ্ধান্ত নিই, দেখা যাচ্ছে যে মেশিনটার দাম কম, কিন্তু ভুলবশত মেশিনটা বেশি ধরা আছে দাম। কিন্তু আমি যদি সঠিক টাইম ভ্যালু অফ মানি জানি, তাহলে সেই মূল্যটা নির্ধারণ করতে আমার অনেক সুবিধা হবে। আচ্ছা, ঝুঁকির পরিমাপ নির্ণয় করা। ঝুঁকি ও ঝুঁকির প্রিমিয়াম নির্ধারণে অর্থের সময় মূল্য যথেষ্ট কি ভূমিকা রাখে। আমি একটা ফ্যাক্টরি দিলাম, আমাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে। ঠিক আছে, তো এই ইন্স্যুরেন্স অথরিটি এসে কি করবে? দেখবে যে আমি কত বিনিয়োগ করলাম,
দেখা গেল ওরা ক্যালকুলেশন করে বের করলো 5 কোটি টাকা বিনিয়োগ করেছি, তাতে ওরা ধরবে যে কত প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে, কয় বছরের জন্য দিতে হবে, এই সমস্ত ক্যালকুলেশন করতে, এই সমস্ত সিদ্ধান্ত নিতে টাইম ভ্যালু অফ মানি কি করে, অনেক সুবিধা পাওয়া যায়। এগুলো হচ্ছে সুবিধার অংশ। ঋণের কিস্তি নির্ধারণ। বর্তমান নির্দিষ্ট সুদে কোনো ঋণ গ্রহণ করলে সেটা সুদ আসলে কত টাকা প্রদান করতে হবে। আমি যার কাছ থেকে লোনটা নিচ্ছি, কোনো ব্যাংক হতে পারে, কোনো ফাইন্যান্সিং কোম্পানি হতে পারে, ঠিক আছে, কিস্তি কত করে কিস্তি পরিশোধ করতে হবে, কিস্তির পরিমাণ কত হবে, এই সমস্ত সুবিধাগুলো আমরা কিন্তু এই টাইম ভ্যালু অফ মানি থেকে পেয়ে থাকি। আচ্ছা, এই টাইম ভ্যালু অফ মানি করতে গেলে যে শুধু সুবিধাই পাবো তা না, এর বেশ কিছু কিন্তু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি সেগুলো জেনে নিই। আচ্ছা, জটিল গণনা পদ্ধতি। প্রথম অসুবিধা হচ্ছে এর গণনা পদ্ধতিটা খুবই জটিল, যার কারণে অনেক সময় দেখা যায় কি টাইম ভ্যালু অফ মানি করে সঠিক ফলটা পাওয়া যায় না। আমি ক্যালকুলেশন করলামই ভুল, আমি অঙ্ক করলামই ভুল, বুঝি না, তাহলে কি হবে, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না, আমার সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যাবে, কারণ এর ক্যালকুলেশন পদ্ধতি জটিল। এই জন্য কি করতে হবে, টাইম ভ্যালু অফ মানিটা বুঝতে হবে, এর অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, যাতে নির্ভুল একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। অর্থ সময় মূল্য নির্ধারণ অন্যতম এটা কি প্রধান অসুবিধা হচ্ছে যে জটিল গণনা পদ্ধতি। এটা কেন হয়, যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা ছাড়া সঠিক মূল্য নির্ধারণ করা যায় না, কারণ অনুমানের উপর ভিত্তি করে যদি কোনো সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং অঙ্ক করতে হবে টাইম ভ্যালু অফ মানি, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এর জটিল প্রথম যেটা সমস্যা সেটাই হচ্ছে এর ক্যালকুলেশনটা, এর গণনাটা অনেক জটিল। দ্বিতীয়ত কি, স্থিতিশীল অর্থনৈতিক অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা। যদি অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে তাহলে অর্থ সময় মূল্যটা এটা ধারণাটি যথেষ্ট উপকারে আসে, কিন্তু সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এগুলো যদি অস্থিতিশীল থাকে তাহলে এই টাইম ভ্যালু অফ মানিটা খুব একটা কাজে আসবে না। যখন আমরা কি করছি, আমাদের বর্তমান সময়টা একটা বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, সেটা কি করোনা ভাইরাস। শুধু আমাদের দেশ না, সমস্ত পৃথিবী, বিশ্ব অর্থনীতি কি স্থবির হয়ে গেছে। সুতরাং এখানে কি হবে, টাইম ভ্যালু অফ মানিটা খুব একটা কাজে আসবে না। টাইম ভ্যালু অফ মানিটা অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকতে হবে। দ্রব্যমূল্যের দাম দ্রুতই বেড়ে যাচ্ছে, দ্রুতই কমে যাচ্ছে, বৈশ্বিক মহামারীর কারণে অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু লকডাউন, সেখানে কি আমাদের এই টাইম ভ্যালু অফ মানি কোনো কাজে আসবে, কোনোই কাজে আসবে না। মানুষ যেখানে খেতেই পাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ, সুতরাং প্রোডাকশনও বন্ধ, গাড়ি চলছে না, যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই, সেক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানিটা খুব একটা কাজে আসবে না। তাহলে এটা কাজে আসতে হলে কি করতে হবে, স্থিতিশীল হতে হবে অর্থনৈতিক অবস্থা, তাছাড়া খুব একটা কাজে আসবে না। আর্থিক নীতির পরিবর্তন। দেশের সরকার যদি ঘন ঘন আর্থিক নীতি পরিবর্তন ঘটে সেক্ষেত্রেও টাইম ভ্যালু অফ মানিটা খুব একটা কাজে আসবে না। সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বা যে কোনো সিদ্ধান্ত কি করতে হবে, সুদূর প্রসারী হতে হবে। ঘন ঘন চেঞ্জ করলে কি হবে, দ্রব্যমূল্যের সাথে নীতির সাথে অ্যাডজাস্ট করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে টাইম ভ্যালু অফ মানি অঙ্ক করে খুব একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে না। সঠিক বার্তা ও সুদের হার নির্ধারণের অসুবিধা। এই টাইম ভ্যালু অফ মানি দিয়ে কি করতে হবে, সুনির্দিষ্টভাবে বার্তার পরিমাণ নির্ধারণ করে, আমি কত বার্তা ধরবো, কি পরিমাণে ধরবো, যেটা ধরবো সেটাই কি ঠিক, এই সমস্ত বিষয়গুলো কি একটু ঝামেলা হয় এই টাইম ভ্যালু অফ মানিতে। আচ্ছা, বর্তমান ও ভবিষ্যতের মূল্য সঠিক না হওয়া। অনেক সতর্কতা অবলম্বন করার পরে দেখা যায় কি নির্ণীত বর্তমান মূল্য বা ভবিষ্যতের মূল্য সঠিক হচ্ছে না। এর অন্যতম কারণ কি, ত্রুটিপূর্ণ গণনা, ঠিক আছে, সঠিক পূর্বাভাসের অভাব, অভিজ্ঞতার অভাব। আমি প্রোডাকশনে গেলাম, প্রোডাকশন কি যাব, আমি একটা টি শার্ট বানাবো, কিন্তু আমার প্রোডাকশন ভালো, আমার কিউসি ম্যানেজার ভালো, আমার প্রোডাকশনের কোয়ালিটি ভালো, এভরিথিং ভালো, আমি খুব ভালো মতন সব কিছু তদারকি করি,
তারপরে কি হয়ে যাচ্ছে যে টি শার্টটা বাজারে দিচ্ছি, ডিফেক্ট বের হচ্ছে। ডিফেক্ট কেন বের হচ্ছে? যে আমার র মেটেরিয়ালই খারাপ, আমি যে কটনটা নিয়ে আসছি সে কটনটাই খারাপ। তাহলে আমি যতই ভালো করি ভালো হবে না, কারণ গোড়াতেই খারাপ। দেখা যাচ্ছে এই টি শার্টটা পরলে এখানে যে কালার সেট দেওয়া হচ্ছে সেটা থাকছে না। এরপরে কি হচ্ছে, এটা পরলে মানুষের গায়ে র্যাশ বের হচ্ছে। তাহলে তো এই প্রোডাকশন করে তো সেল করা যাবে না। প্রোডাকশন করলাম, সেল করতে পারলাম না, মানুষ কিনতে চাইলো না, এটা চাহিদা নাই, তাহলে কি হবে না। তাহলে কি করতে হবে? আমাদের কি করতে হবে, যে ডাটাগুলো নিব বা যে র মেটেরিয়াল নিব সেগুলো কি করতে হবে, ভালো হতে হবে। ঠিক আছে, আমার নির্ভুল তথ্য থাকতে হবে, অভিজ্ঞতা সুন্দর হতে হবে, তাহলে না একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি হলো, বর্তমানে ভবিষ্যতে সঠিক মূল্য সঠিক হতে হবে। এই মূল্য যদি সঠিক না হয় তাহলে কি হবে, ডাটা উৎপাদ্য র মেটেরিয়াল যদি ঠিক না থাকে তাহলে আমি ভালো সিদ্ধান্ত নিতে পারবো না। আচ্ছা, এটার আর একটা কি সমস্যা আছে, সেটা কি, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এটা টাইম ভ্যালু অফ মানিটা একটু ব্যয়বহুল। এই পদ্ধতিতে ক্যালকুলেশন করা, হিসাব নিকাশ করা, এটা ব্যয়বহুল পদ্ধতি। আর কি, এটা সময় সাপেক্ষ, অনেক সময় লেগে যায়। আমি একটা প্রকল্প নির্বাচন করব, দেখা যাচ্ছে যে 1 মাসের ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, 1 মাসের ভিতরে সিদ্ধান্ত নিতে পারছি না। সিদ্ধান্ত নিতে আমার সময় লেগে যাচ্ছে 2 বছর বা 3 বছর, 2 মাস বা 3 মাস। তাহলে কি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। 1 মাসের ভিতরেই সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু টাইম ভ্যালু অফ মানির কারণে 1 মাসের ভিতরে আমি নিতে পারছি না। সঠিক ক্যালকুলেশন, ডাটা, তথ্য সংগ্রহ করতে হচ্ছে, তথ্য কালেক্ট করতে হচ্ছে, এরপরে অঙ্ক করতে হচ্ছে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা করতে করতে দেখা গেল যে সেই প্রকল্পটা আমার হাত থেকে বেরিয়ে গেল বা আমি নিতে পারলাম না। এই সমস্ত কারণে কিছু সীমাবদ্ধতা আছে এই অর্থের সময় মূল্যে। তাহলে আজকে আমাদের এই ক্লাস থেকে কি জানলাম? আমরা প্রথমে জানলাম যে অর্থের সময় মূল্যটা কাকে বলে, অর্থাৎ টাইম, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি। এরপরে আমরা জানলাম কি এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এরপরে জানলাম কি এর সুবিধা এবং এর অসুবিধা। বই সুন্দরভাবে এই বিষয়গুলো তোমাদের দেওয়া আছে, তোমরাও একটু বইপত্র দেখো, ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।